বাস্তব এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন এক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে যিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সঙ্গত কারণে তিনি তার নাম ঠিকানা গোপন করার অনুরোধ করেছেন। 2011 সালে সেই রাতটা এখন আমি বলতে পারিনি। সাজেকের পাহাড়, নিস্তব্ধ রাত আর একটা ঝুমঘর, যেটা পরদিন আর ছিলই না। আমরা 6 জন গিয়েছিলাম, ফিরেছিলাম 5 জন। সৌরভের সেই জ্বলন্ত চোখের দৃষ্টি আর শেষ কথাগুলো এখনো কানে বাজে। সবচেয়ে বড় প্রশ্নটা আজও রয়ে গেছে, সেই রাতে আমরা আসলে কোথায় ছিলাম। 2011 সালের কথা। তখন সাজেক এখনকার মতো এত সহজলভ্য ছিল না। পাহাড়ি রাস্তা, কাঁচা, অনেক জায়গায় গাড়ি যেত না, আর মোবাইল ফোন সেটাও ছিল খুবই সীমিত। আমাদের পুরো দলে মাত্র 2 জনের কাছে বাটন ফোন ছিল, তাও বেশিরভাগ সময় নেটওয়ার্ক থাকতো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6 জন বন্ধু, আমি, সৌরভ, সুলভ, রাশেদ, তানবীর আর নাইম মিলে ঠিক করলাম একটু ভিন্নধর্মী কোথাও ঘুরতে যাব। অনেক আলোচনা শেষে ঠিক হলো সাজেক হয়ে কক্সবাজার। রাজশাহী থেকে আমরা প্রথমে খাগড়াছড়ি যাই, তারপর শুরু হয় আসল কষ্টের যাত্রা। তখনকার সাজেক মানে ছিল হাঁটা, পাহাড় পার হওয়া আর অজানা এক রোমাঞ্চের মধ্যে ঢুকে পড়া। স্থানীয়দের সহায়তায় আমরা যাত্রা শুরু করি। ডিম পাহাড় পার হওয়া ছিল যেন জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার একটি। পাথুরের খাড়া পথ, পাশে গভীর খাত, কোথাও কোথাও এমন সরু রাস্তা 2 জন পাশাপাশি হাঁটা যায় না। ঘাম, ক্লান্তি, ভয় সব মিলিয়ে শরীর আর মন দুটোই ভেঙে যাচ্ছিল। সেখান থেকে আমরা কিউপ্রারং পাহাড়ের দিকে উঠতে থাকি, যেটা ওই অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে পরিচিত। বিকেলের আলো তখন ফিকে হয়ে আসছে। সূর্য ডুবার আগে আমাদের থাকার জায়গা খুঁজে পাওয়া জরুরি হয়ে পড়ে। ঠিক তখনই আমাদের সঙ্গে দেখা হয় এক পাহাড়ি মানুষের সাথে। গায়ের রং চাপা, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে অদ্ভুত স্থিরতা। নাম বলল থুইচিং মারমা। সে আমাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, রাত হলে এই পথে থাকা ঠিক না। আমার একটা ঝুমঘর আছে, চাইলে থাকতে পারেন। তার গলায় কোনো আবেগ ছিল না, যেন শুধু একটা তথ্য জানাচ্ছে। আমরা তখন এতটাই ক্লান্ত ছিলাম যে আর কিছু ভাবার শক্তি ছিল না। ওর পিছু পিছু হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই একটি ঝুমঘরের কাছে। ঘরটা বাঁশের মাচার উপর তৈরি, নিচে ফাঁকা, চারপাশে ঘন জঙ্গল। দিনের বেলায় যে পাহাড় এত সুন্দর লাগে, সন্ধ্যা নামার পর সেটাই যেন অন্য এক রূপ নেয়। আলো যত কম ছিল, জায়গাটা ততই অস্বস্তিকর হয়ে উঠছিল। থুচিং আমাদের ঘরটা ব্যবহার করতে দিল। সে নিজের বাড়ি থেকে কিছু কলা আর শুকনো খাবার এনে দিল। আমরা কৃতজ্ঞ ছিলাম, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, সে বারবার একই কথা বলছিল। রাতটা চুপচাপ থাকবেন, বাইরে যাবেন না কেন বলছে। সেটা জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয়নি। ঘুমানোর সময় আমরা বুঝলাম বালিশ নেই। 2 জন ব্যাগ মাথার নিচে দিল, আমরা বাকিরা শলার বস্তা ভাঁজ করে বালিশ বানালাম। বাঁশের মাচাটা এতটাই নড়বড়ে ছিল যে কেউ পাশ ফিরে পুরোটা ধুলে যেত। ধীরে ধীরে রাত গভীর হতে শুরু করলো। রাত তখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যখন পাহাড়ের চারপাশে সব শব্দ একসাথে মিশে গিয়ে এক অস্বস্তিকর নিস্তব্ধতা তৈরি করে। দূরে কোথাও শুকনো পাতার শব্দ, বাতাসে বাঁশের ঘর্ষণ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম এটা স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পর সেই ধারণা ভেঙে গেল। ঝুমঘরের মাচার নিচ থেকে ভেসে এলো স্পষ্ট শব্দ, খট 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 খট। এটা এমনভাবে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমরা কেউ কথা বলছিলাম না, শুধু শুয়ে শুয়ে শুনছিলাম। হঠাৎ ভেসে এলো একটা কণ্ঠ, সৌরভ। আমরা সবাই চমকে উঠলাম। সৌরভ উঠে বসে বলল, তোরা কেউ ডাকলি? আমরা কেউই না বললাম। ঠিক তখনই সুলভ ফিসফিস করে বলল, ওই দেখ। আমরা তাকিয়ে দেখি জুম করে ফাঁক দিয়ে থুইচিং মারমা হাঁটছে, কিন্তু মাটিতে না, সে শূন্যে হেঁটে যাচ্ছে। তার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। আমাদের শরীর অবশ হয়ে গেল। এরপর শুরু হলো ভয়ঙ্কর অংশ। মাচার নিচে দৌড়ানোর শব্দ, আমাদের কণ্ঠে কথা ভেসে আসা, মাচা কাঁপতে থাকা। মনে হচ্ছিল কেউ আমাদের নিচে ঘুরছে, আমাদের মতো করে কথা বলছে, আমাদের উপরে উঠতে চাইছে। একসময় সবকিছু অন্ধকার হয়ে যায়। যখন জ্ঞান ফিরল, আমরা কেউই ঝুম ঘরে নেই। আমরা সবাই একটা নিচু পাহাড়ের জায়গায় শুয়ে আছি, খোলা আকাশের নিচে। চারপাশে কোনো ঘর নেই, কোনো চিহ্ন নেই। আমরা বুঝতেই পারছিলাম না গত রাতের ঘটনাটা আসলে কি ছিল। সৌরভ তখন থেকেই অসুস্থ হয়ে পড়ে।
তার শরীর জ্বলছিল, চোখ লাল, মুখ স্পষ্ট, কথা বলতে পারছিল না। অনেক কষ্টে আমরা নিচে নামি। পরে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আমরা রাজশাহী ফিরে আসি। সৌরভকে তার বাড়িতে পাঠানো হয়। 10-12 দিন পর খবর আসে সৌরভ মারা গেছে। সৌরভ ছিল আমাদের মধ্যে সবচেয়ে হাসিখুশি মানুষ। সবসময় হাসতো, সবাইকে হাসাতো। আজও আমি মাঝরাতে জেগে উঠি, মনে হয় মাচার নিচে আবার সেই শব্দ হচ্ছে, খটখট খটখট। আমি অনেক হুজুর কবিরাজের কাছে গেছি। কেউ বলেছে জিন, কেউ বলেছে পাহাড়ের কোনো অদৃশ্য রক্ষক, কেউ বলছে আমরা এমন জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষের থাকা নিষিদ্ধ। কিন্তু আমার প্রশ্নগুলো এখনো রয়ে গেছে। সেই জমঘটা কোথায় গেল? সেই রাতে আমরা কোথায় ছিলাম? আর থুইচিং মামা সে আসলে কে ছিল? আজও উত্তর পেলাম না। ধন্যবাদ সবাইকে।